বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা একটি সাজেশনমূলক ক্লাস করছি। এই ক্লাসের আওতায় আমরা রাসায়নিক বন্ধন থেকে পরবর্তী রসায়ন ও শক্তি অধ্যায় পর্যন্ত, অর্থাৎ অষ্টম অধ্যায় পর্যন্ত আমরা মোটামুটি কিছু সাজেশনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সম্ভাব্য যে প্রশ্নগুলো এই অধ্যায়গুলো থেকে আসতে পারে আমি সেটির উপর একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেমন এই রাসায়নিক বন্ধন অধ্যায়ে যে প্রশ্নগুলো সচরাচর আসে তার আলোকে ফার্স্ট প্রশ্ন হিসেবে তোমাকে বলা থাকবে এরকম যে যৌগ অথবা বিভিন্ন মৌলগুলোর সাথে মৌলের বিক্রিয়া দেওয়া থাকবে। যৌগ দেওয়া থাকলে তোমাকে বলা হবে এই যৌগটির বন্ধন প্রকৃতি কি রকম এবং কেন, এর ব্যাখ্যা দাও। অথবা মৌল দেওয়া থাকলে এই দুইটার মধ্যে বিক্রিয়ার যে প্রকৃতি সেটা নিয়ে ব্যাখ্যা করো। এভাবে দুই রকম বিষয়গুলো উল্লেখ করা থাকতে পারে এবং থাকলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই বিক্রিয়াতে প্রয়োজনীয় বিষয়টা উল্লেখ করতে হবে যে সেই বিক্রিয়ার প্রকৃতি বা ওই যৌগের প্রকৃতি সেটি আয়নিক না সমযোজী। যে বন্ধনের আলোকে সেটি পড়ুক তার আলোকে আমাদের ব্যাখ্যা দিতে হবে। সাপোজ তোমাকে বললো ক্যালসিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ, এটি ব্যাখ্যা করো। অথবা কার্বন টেট্রাক্লোরাইড কি ধরনের যৌগ, ব্যাখ্যা করো। তো তুমি এটি আয়নিক বা সমযোজী যে ব্যাখ্যাটাই দাও, যে যে মানে প্রশ্নের উত্তরই দিবা সেটা ওর আলোকেই কিন্তু অ্যান্সারটা দিতে হবে। যদি সমযোজী হয় তাহলে সমযোজীর আলোকে অ্যান্সার দিতে হবে, আর আয়নিক হলে আয়নিকের আলোকে। এখন এরপরে যেটা আছে তা হলো তোমার রাসায়নিক বন্ধনের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই যে কিভাবে পানির মধ্যে তোমার কোনো আয়নিক যৌগ দ্রবীভূত হয়। তা পানির মধ্যে আয়নিক যৌগ দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে আমরা নর্মালি কি দেখি, এটা দেখি হলো যে সেখানে একটা বিশেষ অপশনে দেয়া থাকে যে পানি তোমার সমযোজী যৌগ হলেও তার কিন্তু বৈশিষ্ট্য থাকে আয়নিক, অর্থাৎ আয়নিকের মতো সে তোমার প্লাস মাইনাস আয়ন হয়, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। দুর্বল হাইড্রোজেন বন্ধনের কারণে এটি হয়ে থাকে। ফলে এই সমযোজী যৌগের এই আয়নিক চরিত্র থাকার ফলে দেখা যায় যে আয়নিক যৌগগুলো এর মধ্যে দ্রবীভূত হয়। তো দ্রবীভূত হওয়ার এই কৌশলটা নিয়ে মূলত এখানে প্রশ্ন থাকে। তারপর অন্যান্য প্রশ্নগুলোর মধ্যে তোমার বন্ধনের অষ্টকে নিয়মের বিষয়টি নিয়ে, অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ, এই বিষয়গুলো থাকতে পারে। নিষ্ক্রিয় মৌলের নিষ্ক্রিয়তার কারণ সহ ব্যাখ্যা, কেন মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য অথবা পার্থক্য, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সূক্ষ্মভাবে এখান থেকে পড়তে হবে। এরপরে ষষ্ঠ অধ্যায়ে গিয়ে তোমার মানে প্রধান যে প্রশ্ন পরীক্ষায় আসে তা হলো লিমিটিং বিক্রিয়ক থেকে। অর্থাৎ দুইটা অপশন দেওয়া থাকবে, দুইটা বিক্রিয়ার পদার্থগুলোর মধ্যে বিক্রিয়া দিয়ে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হবে যে এই বিক্রিয়াতে তোমাকে দেখাতে হবে যে প্রয়োজনীয় উৎপাদ এখানে পাওয়া যায়নি, কেন প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, এই না পাওয়ার কারণ এখান থেকে ব্যাখ্যা করতে হবে। এরপর যে প্রশ্নটা পরীক্ষায় আসার মতো তা হলো স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযুতি, এই টাইপটা। এরপর আসবে হলো মোল সংক্রান্ত দুইটা টাইপ। মোলের হলো তোমার প্রথম টাইপে কি প্রশ্ন আসতে পারে অঙ্ক, যেমন তোমার 1 গ্রামে কয়টি অণু আছে, গ্রাম দিয়ে দুটো প্রশ্ন, 1 গ্রামে কয়টি অণু আছে অথবা 1 গ্রামের আয়তন কত। আমি প্রশ্ন বলতেছি গ্রাম দিয়ে, বাট তোমার পরীক্ষাতে প্রশ্ন গ্রাম দিয়ে না আসে, মানে 1 গ্রাম না আসে 5 গ্রাম আসতে পারে, 7 গ্রাম আসতে পারে,
বাট আমি শিখানোর জন্য শুধু 1 গ্রাম বলতেছি। তুমি বুঝতে পারছো কি আমার কথাগুলো? শুনতে পাচ্ছ? আনমিউট। জি স্যার। আচ্ছা, তারপর তোমার গ্রামের হলো 2টা প্রশ্ন, অণু বা পরমাণু সংখ্যারও 2টা প্রশ্ন আসে, যে একটি অণুর ভর কত, বা একটি পরমাণুর ভর কত, একটি অণুর আয়তন কত, বা তার, তাহলে এখানে অণু বা পরমাণু থেকে হোক ওরকম একটা সংখ্যা উল্লেখ করে তাদের আলোকে প্রশ্ন থাকে। তারপর তোমার এই যে অণু এবং পরমাণু, এই ধাঁচগুলো নিয়ে যদি আমি এখানে প্রশ্ন করি, সেটা আসলে কি রকম হয়? দেখো, ভর নিয়ে প্রশ্ন আসতে পারে 2টা। 1 গ্রামের কয়টি অণু থাকে, অথবা 1 গ্রামের আয়তন কত। আমি এখানে 1 গ্রাম দিয়ে বললাম, বাট এটি 1 গ্রাম না হয়ে 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম এগুলো কিন্তু হতে পারে। বুঝতে পারছো? তো এরপর তোমার মলার আয়তন থেকে প্রশ্ন হয়। মলার আয়তনের অংশটা আমি একটু দেখে দিই তোমাকে এখান থেকে, যে মলার আয়তনের প্রশ্ন আসলে এটা কোন জায়গা থেকে আসে এবং কিভাবে আসে, এটা একটু হালকাভাবে দেখে নাও, তাহলে বুঝতে। এই যে এটা মলার আয়তনের, এই সূত্র ব্যবহার করে প্রশ্ন আসে, যেখানে এস হলো মলারিটি, ভি হলো আয়তন, এম হলো তোমার 1 মোলের ভর। ভিটা হলো মিলিলিটার থাকলে 1000-তে ভাগ হবে, আর মিলিলিটার না থাকলে 1000-তে ভাগ হবে না। তো এই মোটামুটি এখানে সেমি উল্লেখ থাকলে 0.5 হয়, এই বিষয়টা মনে হয় মাথায় রাখো। অনেক সময় সেমিকে সেন্টিমিটার বলেও ভুল করা হয়, কিন্তু এটা ওই রকম বিষয় নয়। আচ্ছা, আমার মনে হয় এখানকার মোটামুটি কাজ শেষ। এই নিয়মটা একটু প্র্যাকটিস মনে হয় করা উচিত। এই যে 3টা মোল সংখ্যা বের করা, এটা ভর দিয়ে, এটা আয়তন দিয়ে, এটা হলো কি অণুর সংখ্যা দিয়ে। এখন তোমাকে নিয়ে যাচ্ছি 7ম অধ্যায়ে। 7ম অধ্যায়ে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে? দেখো, রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আসার মতো যে সম্ভাব্য প্রশ্নগুলো আছে, কিছু সংজ্ঞামূলক অংশ আছে, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে, এরকম আরো যে ইয়েগুলো আছে, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, এরকম সংজ্ঞামূলক প্রশ্ন আসতে পারে। কিন্তু এখানে মূলত যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, সেটি হলো বিক্রিয়া উল্লেখ করা থাকে, তোমাকে নিচে লিখে দিতে হবে এটা কোন প্রকারের বিক্রিয়া এবং কেন। যেমন মনে করো কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করতেছে, তৈরি করতেছে কার্বন ডাই অক্সাইড। এখন তুমি লিখে দিলে যে এটি দহন বিক্রিয়া, কিন্তু এটার কিন্তু আরো নাম আছে, কারণ এটা সংযোজন বিক্রিয়া হয়েছে, এটা সংশ্লেষণ বিক্রিয়া হয়েছে, এটা দহন বিক্রিয়া হয়েছে, এরকম অনেকগুলো নাম কিন্তু এই বিক্রিয়ার সাথে যুক্ত হবে। এবং তুমি সেখানে ব্যাখ্যা দিবা এটা কেন দহন বিক্রিয়া, এটা কেন সংযোজন বিক্রিয়া, এভাবে ব্যাখ্যা দিবা, তাহলেই বিষয়টা কিন্তু হয়ে যাবে। এরপর রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। রাসায়নিক বিক্রিয়া আমরা একমুখী, উভমুখী থেকে শুরু করে অনেক রকম দেওয়া আছে। এখানে বিক্রিয়ার নামে এরকম এরকম উল্লেখ করা থাকবে, এই রকম বিক্রিয়া অথবা এরকম বিক্রিয়া দিয়ে তোমাকে বলা হবে যে এটা কোন ধরনের বিক্রিয়া এবং কেন, এটার ব্যাখ্যা দাও। তো আশা করি যে এরকম প্রশ্ন আসলে তুমি পারবা। আচ্ছা, এটা গেল একটা টাইপ। এ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো তোমার
জারণ বিজারণের প্রশ্ন। জারণ বিজারণ সংক্রান্ত প্রশ্নগুলো এরকম হয়, নিচে একটা উদাহরণ দেওয়া থাকলেও উদাহরণের আলোকে বলা হবে যে ওই বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া, এটি ব্যাখ্যা করো। অথবা তোমাকে প্রশ্ন করা হচ্ছে এরকম যে আমাদের বিক্রিয়াটিতে জারণ বিজারণ ক্রিয়া একই সাথে সংঘটিত হয় অথবা যুগপৎ সংঘটিত হয়, তার ব্যাখ্যা দাও। এরকম যে ব্যাখ্যাই তুমি দাও ওইটা ওই আলোকে কিন্তু দিতে হবে। এখানকার লাস্ট প্রশ্ন, এটা হলো লা সাতিলিয়ারের নীতি। লা সাতিলিয়ারের নীতির আলোকে প্রশ্ন, চাপ ও তাপ ঘনমাত্রা এগুলোর আলোকে তার ব্যাখ্যা দেওয়া। মাঝখানে দুইটা টপিক্স এর প্রশ্ন অনেক সময় আসে, সেটা হলো সমানুকরণ এবং পলিমারকরণ, সংজ্ঞামূলক অপশন থেকে। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো এখান থেকে এই যে রসায়ন ও শক্তি, এখান থেকে তোমার প্রচলিত পড়াগুলোর পাশাপাশি এই যে ফটোকেমিক্যাল ধোয়ার ব্যাপারটা পড়ো, এটা কিন্তু নৈবেত্তিকে আসে। গ্রিন হাউস ইফেক্ট পড়বা, পরিবেশ দূষণের বিষয়গুলো দেখবা। আর এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যেটি পড়বে সেটি হলো এই তোমার বিক্রিয়ার কৌশল। তো কৌশল শুধু দেখে নিয়ে আসলে হবে না, এগুলো আমাদের কিন্তু ধরে রাখতে হবে। এখন এই তড়িৎ রাসায়নিক কোষের যে প্রয়োজনীয় বিক্রিয়াগুলো দেওয়া আছে, এই বিক্রিয়াগুলোর অপশন এখানে দেওয়া আছে। আমাদের এই জায়গাতে লবণ সেতুর একটা দেওয়া আছে, দেখো ওই লবণ সেতুরটা একটু ভালো করে পড়ো। ইলেকট্রোপ্লেটিন এগুলো পড়ো, ইলেকট্রোপ্লেটিন আসতে পারে। ধাতু বিশুদ্ধকরণ যেটা, সেটা আসতে পারে, যে এখানে বিশুদ্ধকরণ দেওয়া আছে। আচ্ছা, এই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়া হবে এবং এই বিক্রিয়াতে দেখা যাবে যে সর্বশেষ বিদ্যুৎ তৈরি হচ্ছে। এই বিদ্যুৎ তৈরি করার এই প্রক্রিয়ার সাথে কিন্তু এটা থাকবে এবং এখানে দেওয়া আছে সেটা। এটাই হলো সেই লবণ সেতু দিয়ে করা প্রশ্ন। আচ্ছা, আমার মনে হয় আমাদের এই অধ্যায়ের মোটামুটি সাজেশন শেষ। তোমার তরফ থেকে কোনো প্রশ্ন থাকলে, এই যে শুষ্ক কোষটা দেখো আর কি মোটামুটি আসতে পারে, তবে খুব বেশি আসে না। এটা ওই লবণ সেতুর ওই প্রশ্নটাই বেশি পরীক্ষায় আসে। এই শেষে আছে প্রশ্ন তোমার নিউক্লিয়ার ফিশন ফিউশন বিক্রিয়া, এই এই অপশন গুলো দেওয়া আছে। কি আর কোনো প্রশ্ন আছে তোমার এখানে? না স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাকে পঞ্চম অধ্যায়টা এখন এরপরে বুঝাই দিচ্ছি, বুঝাই দিলেই তোমার এই কার্যক্রম মোটামুটি শেষ।